আচ্ছা, রূপশ্রী প্রকল্পের নতুন করে ফর্ম প্রকাশিত হলো। আপনারা জানেন রাজ্যে রূপশ্রী প্রকল্প চালু আছে আগে থেকেই। আগের সরকারের আমলেই এটি চালু হয়েছে। মেয়ের বিয়ের সময় 25,000 টাকা পাওয়া যায়। অনেকের সন্দেহ ছিল যে এই রূপশ্রী প্রকল্পটি এ রাজ্যে থাকবে কিনা। সেই সন্দেহ দূর হলো। নতুন করে প্রকাশিত হলো রূপশ্রী প্রকল্পের ফর্ম। আর এই ফর্ম দেখেই বুঝতে পারছেন যে রাজ্যে এই রূপশ্রী প্রকল্পটি বহাল থাকলো। এই যে নতুন ফর্মটি প্রকাশিত হয়েছে, এই ফর্মটি কিভাবে নতুন পদ্ধতিতে ফিল আপ করবেন, এই ফর্মের মধ্যে অনেক বদল আনা হয়েছে, অনেক অপশন যোগ করা হয়েছে নতুন করে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে রূপশ্রী প্রকল্পের নতুন ফর্ম। আপনারা জানেন সরকার বদল হয়েছে, তাই সমস্ত ফর্মেই পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে অনেকেই হয়তো মনে করেছিলেন এই রূপশ্রী প্রকল্প চালু থাকবে কিনা। তবে এক্ষেত্রে যেহেতু নতুন করে ফর্ম প্রকাশিত হলো, তাই এই প্রকল্পটি আপাতত থাকছেই। আর এই নতুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্পের আবেদন পত্র। এখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে টু বি ফিল আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি। শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে এই আবেদন পত্রটি, এবং বড় হাতের ইংরেজি অক্ষরে পূরণ করবেন এই আবেদন পত্রটি। তাহলে এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, আবেদনকারীর বিবরণ। প্রথমে বাম দিকে দেখুন, আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে আবেদনকারীর নাম অর্থাৎ পাত্রীর নাম লিখতে হবে। আর আধার সংযোজিত যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যে বানান রয়েছে সেই অনুযায়ী পাত্রীর নাম লিখবেন। তারপরের ঘরে পাত্রীর ডেট অফ বার্থ অর্থাৎ আবেদনকারীর ডেট অফ বার্থ দিদি MMYY। তারপরেই রয়েছে প্রস্তাবিত বিবাহের তারিখ অর্থাৎ যেদিন বিয়ে হবে সেই তারিখটি ডেট, মান্থ এবং বছর হিসেবে দিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখুন এই জায়গাতে একটি ছবি, রঙিন ছবি পাসপোর্ট সাইজের পাত্রীর লাগিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখুন প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, বিবাহ স্থানটি যে স্থানে হচ্ছে তার ঠিকানা লিখতে হবে। অ্যাড্রেস দেখুন এখানে এই ভিলেজের নাম বা শহর যেখানে করছেন অনুষ্ঠানটি, বিবাহ অনুষ্ঠানটি, সেই নাম এই যে এই ঘরটাতে লিখে দেবেন। এরপর দেখুন বাম দিকে হাউস নম্বর, যদি থাকে হাউস নাম্বার দিবেন, নতুবা দেওয়ার দরকার নেই। রাস্তার নাম লিখবেন, তারপরে পুলিশ স্টেশন থানার নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন। ডান দিকে দেখুন জিপির নাম লিখবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর ব্লক মিউনিসিপ্যালিটি যেটি হবে সেটির নাম এই ঘরে লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, তারপরে পিনকোড। এইভাবেই ঠিকানাটি লিখে দেবেন যেখানে বিবাহ হচ্ছে সেই ঠিকানা। এরপর দেখুন পাত্রীর মাদার্স নেম অর্থাৎ পাত্রীর মায়ের নাম, এই যে এই ঘরটিতে পাত্রীর মায়ের নাম লিখে দিবেন যেটি হবে। তারপরেই দেখুন লেখা রয়েছে ফাদার্স নেম অর্থাৎ পাত্রীর বাবার নাম, এই ঘরটাতে লিখবেন। এরপর দেখুন কারেন্ট ডিটেলস বাম দিকে অর্থাৎ বর্তমান ঠিকানা, ডান দিকে স্থায়ী ঠিকানা। বাম দিকে দেখুন বাড়ির নম্বর রয়েছে, বাড়ির নম্বর যদি থাকে দিবেন, নতুবা দেওয়ার দরকার নেই। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দুটো যদি এক হয় সেক্ষেত্রে একই লিখবেন, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা লিখবেন। প্রথমে বাম দিকে দেখুন রাস্তার নাম লিখবেন, তারপরে পুলিশ স্টেশন থানার নাম, তারপরে পোস্ট অফিসের নাম। ডান দিকে স্থায়ী ঠিকানায় হাউস নম্বর থাকলে দিবেন, রোড থাকলে দিবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন। এরপর দেখুন নিচের দিকে এখানে বাম দিকে রয়েছে বর্তমান ঠিকানা, ডান দিকে স্থায়ী ঠিকানা। বাম দিকে যে বর্তমান ঠিকানা রয়েছে প্রথমে রয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি যেটি হবে, তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে ডান দিকে দেখুন সেই জায়গাতে স্টেট রাজ্যের নাম, এরপর পিনকোড, এগুলো লিখতে হবে। পিনকোড লেখার পর দেখুন একটি মোবাইল নাম্বার দিতে হবে, কন্টাক্ট মোবাইল নাম্বার, যোগাযোগ নাম্বার যেটি লেখা রয়েছে, যেটাতে আপনি আপনার আবেদন সম্পর্কে তথ্য পাবেন। তাই এখানে পাত্রীর বাড়ির মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন 10 ডিজিটের। এরপর
দেখুন ডান দিকে যে স্থায়ী ঠিকানা সেটিতে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম, তারপর ডান দিকে স্টেট অর্থাৎ রাজ্যের নাম, তারপর পিনকোডের নাম। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখতে হবে। আর এসআইআর এর পর যে অপশনটি প্রতি ফর্মে দেখা যাচ্ছে, দেখুন এখানে লেখা রয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম পাওয়া গেলে আবেদনকারীর নির্বাচনী বিবরণ লিখুন। অর্থাৎ এসআইআর হওয়ার পর যদি চূড়ান্ত ভোটার তালিকায় নাম এসেছে, তাহলে সেক্ষেত্রে সেই ভোটার তালিকায় থাকা যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের এপিক নাম্বার এই যে এই জায়গাটাতে লিখতে হবে। আর এটা পাত্রীর, যদি পাত্রীর ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে। আর যদি ভোটার কার্ড থাকে এপিক নাম্বার লেখার পর এসি নম্বর অর্থাৎ বিধানসভার নম্বর, পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর, যেটি ভোটার লিস্ট থেকেই সিরিয়াল নাম্বারটি পাওয়া যায়। যদি পাত্রীর ভোটার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নিচে অপশন রয়েছে, দেখুন পরের অপশন, ওটা বাদ দিয়ে এই জিনিসটি লিখতে পারেন যে চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম যদি না থাকে সেক্ষেত্রে পারিবারিক যোগসূত্র স্থাপিত হলে বাবার, মায়ের, ভাইয়ের, বোনের যে কোনো একজনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। আর ডান দিকে লেখা রয়েছে কি এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো দিতে হবে। যদি আবেদনকারী অর্থাৎ পাত্রীর না থেকে থাকে সেই ক্ষেত্রে লিখতে হবে প্রথম বাদ দিয়ে তৃতীয়টি, বাবা মা থাকলে। তবে এক্ষেত্রে পাত্রী যদি ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকে, দেখুন এখানে লেখা রয়েছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন ভাবে আবেদন করে থাকলে, নতুন ভাবে যদি ভোটার তালিকায় আবেদন করেন নতুন ভোটের জন্য, সেক্ষেত্রে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ নম্বর পাওয়া যায়, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বারটি লিখতে হবে যে এখানে ঘরটি রয়েছে এই যে এই ঘরটিতে যদি আবেদন করেন ভোটার কার্ডের জন্য, নতুন ভোটার কার্ডের জন্য, নতুবা লেখার দরকার নেই। এরপর দেখুন এই 11 নম্বরে আবেদনকারী ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন আছে কিনা। যারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকবেন ইয়েসে রাইট চিহ্ন দেবেন, আর যদি ট্রাইব্যুনাল আবেদন না করে থাকেন সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দিবেন। এরপর এই জায়গাটাতে উল্লেখ করতে হবে পাত্রীর ব্যাংক ডিটেলস, ব্যাংকের বিবরণ। এখানে এই যে ফর্মটি আপনি ফিল আপ করছেন, এই ফর্মটি ফিল আপ করার পর কি পাবেন সেটিও লেখা রয়েছে। এই যে এখানে দেখুন লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে। আর তার বাম দিকে দেখুন অ্যাকাউন্ট নম্বর, পাত্রীর অ্যাকাউন্ট নম্বরটা এই জায়গাতে লিখবেন, তারপরে পাত্রীর অ্যাকাউন্ট বইয়ে যে আইএফসি কোড সেই আইএফসি কোড, তারপরে এমআইসিআর কোড। পাত্রীর পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন এমআইসিআর কোড এবং আইএফসি কোড। এরপর ব্যাংক নাম, এসবিআই হলে এসবিআই, বরোদা হলে বিওআই, এভাবে লিখবেন যে ব্যাংকটি হবে সেই ব্যাংকটি। তারপরে ব্রাঞ্চ নেম, যে ব্যাংকের ডিটেলস দিচ্ছেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় থাকে দেখে লিখবেন। এরপর ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চটি কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটি এই জায়গাটাতে দিতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য, অন্যান্য ব্যক্তিগত তথ্যই রাইট চিহ্ন দিন। বাম দিকে দেখুন রয়েছে শিক্ষার স্তর, যিনি আবেদন করছেন অর্থাৎ পাত্রী তার লেখাপড়া যোগ্যতা কতটা। যদি প্রাইমারি প্রাথমিক হয় সেক্ষেত্রে বাম দিকে দেখুন প্রাইমারি হলে প্রাইমারিতে রাইট চিহ্ন, যদি মাধ্যমিক হয় সেক্ষেত্রে তার বাম দিকে রাইট চিহ্ন, যেটি হবে পাত্রীর ক্ষেত্রে সেটাতে রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন মাঝামাঝি জায়গায় কাস্ট, পাত্রীর জাতি কি এসসি এসটি না জেনারেল, জেনারেল জেনারেলের বাম দিকে রাইট চিহ্ন, যেটা হবে তার বাম দিকে রাইট চিহ্ন। এরপর দেখুন ডান সাইডে রিলিজন, ধর্ম, এই পাত্রীর ধর্ম কি হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান না অন্যান্য, যেটি হবে তার বাম দিকে রাইট চিহ্ন। পাত্রীর সমস্ত তথ্য শেষ। এরপর রয়েছে পাত্রের বিবরণ, পাত্রের বিবরণের বাম দিকে দেখুন নেম ইন ফুল, পুরো নাম লেখা রয়েছে। এই জায়গাটাতে পাত্রর নাম লিখবেন ইংরেজি বড় হাতের অক্ষরে। এরপর পাত্রর ডেট অফ বার্থ, জন্ম তারিখ DDMMYY, তারপরে পাত্রর মায়ের নাম দেখুন লেখা রয়েছে মাদার্স নেম, ওই মাদার্স নেমের ডান দিকে মায়ের নাম লিখবেন পাত্রর। তারপরে নিচে পাত্রর বাবার নাম, দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে মায়ের নাম এই ঘরটাতে লিখবেন। এরপর নিচেই রয়েছে পাত্রর ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, এই যে এই ঘরটাতে বাবার নাম লিখে দেবেন পাত্রর। এরপর ডান দিকে লক্ষ্য করুন একটি ছবি চিটার
ঘর রয়েছে। এই ঘরটিতে পাত্র রঙিন পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দেবেন। এরপর পাত্রর ঠিকানা লিখতে হবে। বাম দিকে বর্তমান ঠিকানা, ডান দিকে স্থায়ী ঠিকানা। বাম দিকে বর্তমান ঠিকানাতে দেখুন প্রথমে রয়েছে হাউস নম্বর, বাড়ির নম্বর। যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এই হাউস নম্বর, পাত্রর ঠিকানা লিখবেন কিন্তু। তারপরেই রয়েছে রোড, রাস্তার নাম। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। তারপরেই রয়েছে কি না ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, যেটি হবে সেটি লিখে দেবেন। ডান দিকে স্থায়ী ঠিকানার মধ্যে বাড়ির নম্বর থাকলে দেবেন। তারপরেই রয়েছে রোড বা রাস্তার নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর ব্লক, মিউনিসিপ্যালিটি যেটি হবে তার নামটি এখানে লিখতে হবে। তারপর বাম দিকে দেখুন যেটি বর্তমান ঠিকানা তার জায়গায় পুলিশ স্টেশন, থানার নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম। এরপর ডান দিকে স্টেট, রাজ্যের নাম, নিচেই রয়েছে পিনকোড, পিনকোড নাম্বারটি লিখবেন। তারপরে দেখতে পাবেন ডান দিকে যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানার মধ্যেও যেটি আপনি দেখবেন যে পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দেবেন, তার ডান দিকে স্টেটের নাম অর্থাৎ রাজ্যের নাম লিখে দিবেন। এরপর পিনকোড, ডান দিকে দেখুন পিনকোড নাম্বার যেটি হবে সেটি লিখে দেবেন। এরপরেই দেখুন এখানে লেখা রয়েছে ঘোষণা ও দাখিল করা কাগজপত্র। আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ। আর এখানে লেখা রয়েছে যে আমার পারিবারিক বার্ষিক আয় 1.5 লক্ষের বেশি নয়। এরপর 3 নম্বরে দেখুন লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি এটি, নতুবা এখানে দেখুন লেখা রয়েছে আমার পিতামাতার অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, নতুবা দেখতে পাবেন লেখা থাকবে গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি। এই তিনটি যে দেখতে পাচ্ছেন এই তিনটির মধ্যে যে কোনো একটিতে রাইট চিহ্ন দেবেন। এরপর 4 নম্বরে দেখুন পাত্রীর বয়স, অর্থাৎ তিনি বলছেন আমার বয়স 18 বছরের ওপরে। পাত্রীর বয়স 18 বছরের উপরে যে হয়েছে তার একটি প্রমাণ দিতে হবে, বার্থ সার্টিফিকেট নতুবা ভোটার কার্ড নতুবা আধার কার্ড নতুবা প্যান কার্ড নতুবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট এগুলোর মধ্যে দিতে হবে। যেটি দিবেন ডকুমেন্ট লেখার ডান দিকে রাইট চিহ্ন দিবেন। যদি ধরুন ভোটার কার্ড দিচ্ছেন সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের ডান দিকে রাইট চিহ্ন, যদি আধার দেন সেক্ষেত্রে আধারে রাইট চিহ্ন। যে কোনো একটি আপনাকে দিতেই হবে যেটিতে বয়সের প্রমাণ রয়েছে। পাত্রীর বয়স 18 বছরের উপরে দেওয়ার পর যে ডকুমেন্টটিতে রাইট চিহ্ন দেবেন তার নিচে দেখুন নম্বর লেখা রয়েছে, সেই ডকুমেন্টে যে নম্বরটি থাকবে সেই নম্বরটি লিখে দেবেন। এরপর দেখুন 5 নম্বরে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিশ্চয়ই আছে, তাই এখানে একটি ঘর রয়েছে, এই ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। 6 নম্বর ঘরে এখানে দেখুন প্রস্তাবিত বিবাহের প্রমাণ, যে কোনো একটি নথি দিতে হবে। বিবাহের নিমন্ত্রণ কার্ড নতুবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ অথবা স্বঘোষণা। দেখুন বিবাহের কার্ড যেহেতু থাকবে বা যেটি থাকবে তার ডান দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। যদি বিবাহের কার্ড থাকে সেক্ষেত্রে ডান দিকের ঘরটাতে রাইট চিহ্ন দেবেন। যে কোনো একটি নথি দিতে হবে বিবাহের প্রমাণ হিসেবে। এরপর দেখুন 7 নম্বরে এই জায়গাটাতে পাত্রীর আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন। তারপরেই রয়েছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। আধার অথেন্টিকেশন প্রমাণের জন্য একটি ইংরেজি ভাষায় আর একটি বাংলা ভাষায় দেওয়া হয়েছে, যে কোনো একটি ফিল করলেই হবে। যেহেতু ইংরেজিতে ফর্মটি লিখছেন তাই ইংরেজির যে কনসেন্ট এটাই লিখে দেবেন। দেখুন এই জায়গাটাতে আই দা হোল্ডার অফ আধার নাম্বার, এই জায়গাটাতে আধার নাম্বার পাত্রীর লিখবেন। তারপর ডান দিকে নিচের দিকে লক্ষ্য করুন সিগনেচার করবেন পাত্রী যিনি আবেদনকারী, তারপর তার নিচে সেই পাত্রীর নামটি লিখে দেবেন নেম অফ দা অ্যাপ্লিকেশনের জায়গায় ডান দিকে। এরপর চলে যাবেন পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে কোনো একটি নথি জমা দিতে হবে। 8 নম্বরে আমার পাত্রর বয়স, অর্থাৎ পাত্রী বলছেন যে আমার পাত্রর বয়স 21 বছরের বেশি, আর পাত্রর বয়স যেহেতু 21 বছরের বেশি সেরকম প্রমাণের একটি প্রমাণপত্র দিতে হবে। জন্ম সার্টিফিকেট নতুবা ভোটার আইডি কার্ড নতুবা আধার কার্ড নতুবা প্যান কার্ড নতুবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নতুবা সরকারি বিদ্যালয় ছাড়পত্র,
যে কোনো একটি নথি দিলেই জন্ম প্রমাণ প্রমাণিত হবে। যদি ধরুন পাত্রর ভোটার কার্ড দেন, সেক্ষেত্রে ভোটার কার্ড আইডির যে ডান দিকে ঘর রয়েছে সেই ঘরে রাইট চিহ্ন, আর যে আইডিটি দিলেন ভোটার আইডি, তার নিচে দেখুন নম্বর লেখা রয়েছে, এই ঘরটাতে সেই ভোটার আইডির নম্বর দিয়ে দেবেন, যেটি দিবে সেটির নম্বর দিতে হবে আর কি। এরপর দেখুন এই জায়গাটাতে ডেট লেখা রয়েছে, বাম দিকে ডেট লিখে দেবেন। দেখুন উপরোক্ত যে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো না। বাম দিকে ডেটটি লিখবেন এই জায়গাটাতে, আর ডান দিকে সিগনেচার অফ দা অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনকারীর সাইন, পাত্রের যে সাইন সেই সাইনটি এখানে করে দেবেন। এরপরে দেখুন শেষ হয়ে গিয়েছে, আর ফিল করতে হবে না। এই যে পাতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ অফিসারদের ইউজের জন্য এই পরবর্তী আরো যে কয়েকটি পাতা রয়েছে সেইগুলো আপনাকে আর কোনোরূপ কোনো ফিল করতে হবে না। এর সাথে পাত্রের আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, পাত্রর বাবা মায়ের ভোটার কার্ডের, আধার কার্ডের জেরক্স, পাত্রীরও এই সমস্ত নথিগুলো যেগুলো প্রমাণ হিসেবে দিলেন, জন্ম প্রমাণ বা ইত্যাদি প্রমাণ হিসেবে ফর্মে উল্লেখ করলেন, সেই নথিপত্রগুলো এই ফর্মের সাথে জমা দিতে হবে। আর এই যে এই অংশটি রিসিভ হিসেবে আপনাদেরকে দিয়ে দেবে, এই যে যে অংশটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।